মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে যদি কারো সন্তান নিখোঁজ থাকে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী অভিভাবকরাও ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন আমাদের। সামিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে গত পরশুদিন যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেটা হৃদয় ভিতরের ঘটনা, কিন্তু মানুষের মনে গেঁথে থেকেছে। আমরা দেখেছি সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিভাবক, শিক্ষার্থীরা এবং অনেক দূর থেকে দর্শনার্থীরা দেখতে আসেন আসলে সেদিন কি ঘটেছিল। যদিও স্কুল কর্তৃপক্ষ কলেজ এবং স্কুল গেটের পুরো গেট বন্ধ রেখেছেন, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেমনটা জানিয়েছিলাম যে এখানে নিরাপত্তা প্রহরী সহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে রয়েছেন। ভিতরে কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর একদল ভিতর থেকে বের হয়ে গেছেন, আর একদল প্রবেশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনি জানেন 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। সেখানে অধ্যক্ষকে প্রধান করে আরও 5 সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। এদের একজন লেকচারার সাইফুল ইসলাম আমাদের সাথে কথা বলেছেন। আগামী রোববার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বহিরাগত সহ গণমাধ্যমের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম যারা এখানে এসেছেন, তারা বলছেন যে এই সময়টা তারা আসলে ট্রমাটাইজ হয়ে রয়েছেন। অর্থাৎ যারা চোখের সামনে দেখেছেন বা স্কুলে ছিলেন তাদের ভাই এবং বোনেরা যারা নিহত হয়েছেন তাদের বিষয়েও তারা মর্মাহত শোকাহত, এবং এই ধরনের একটা জায়গাতে যেন আর কখনো এমন ঘটনা না ঘটে, যেন আর কোনো বিমান যেন এই স্কুল বা এই ঘনবসতিপূর্ণ এলাকায় যেন কখনো আর প্রশিক্ষণের জন্য না দেয়, সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং একটা যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটিকে 3 দিনের মধ্যে কিন্তু তাদের তদন্ত প্রতিবেদন কিন্তু পেশ করার জন্য কিন্তু বলা হয়েছে। আমরা গতকালকে যে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আজকে মন্ত্রণালয়ে তাদের যাওয়ার কথা ছিল এখানকার শিক্ষার্থী প্রতিনিধিদের, যদিও তারা যাননি। কারণ আপনি জানেন যে 6 দফা যে দাবি ছিল সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। আমরা দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে যে কোমলমতি শিক্ষার্থী যারা ছিলেন তাদের ব্যাগ, তাদের যে জুতা, সেগুলো কিন্তু আমরা দেখেছি এখনও পরে রয়েছেন। অভিভাবক যারা আছেন তারাও অনেকটা আবেগ আপ্লুত হয়েছেন। পাশাপাশি সহপাঠী যারা রয়েছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও অনেকটা আসলে ট্রমাটাইজ হয়ে রয়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে তাদের পক্ষে ক্লাস বা পরীক্ষা কোনো কিছুই সম্ভব হচ্ছে না। এবং তদন্ত কমিটির যে একজন সদস্য তিনিও কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এসে কথা বলেছেন। তিনিও বলছেন যে কেউ যেন কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ায় এবং কেন গুজবে যেন কান না দেয়। কারণ যারা নিখোঁজ রয়েছেন এমন কোনো তথ্য পেলে স্কুল কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করে, এমনটা কিন্তু জানিয়েছেন। এখন পর্যন্ত মাইল স্কুল স্টুডেন্ট কলেজের কাছে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সামিয়া। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে যদি কারো সন্তান নিখোঁজ থাকে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। এদিকে বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী অভিভাবকরাও ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি আর ট্রমা বহন করছেন শিক্ষার্থীরা। তাই তৃতীয় দিনেও শোকাতুর বন্ধু স্বজনেরা ভিড় করছেন বিধ্বস্ত স্কুলটির সামনে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। তবে এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান শুধু শিক্ষার্থী নয়, তারাও এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি। রাতে ঘুমানোর সময় বারবার ভাবি যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। একজন আন্টি ছিল, তো ওই আন্টি আমার চাচির সাথে কথা বলতেছিল, তো ওই আন্টি মানে ওই প্লেনের কাছে ছিল।
ওনার বডি ঠিক ছিল কিন্তু ওনার মাথা ছিল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে, দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বাইরে দাঁড়াই দেখি যে অনেকে হলো মানে অনেকে পুরো পুড়ে গিয়েছে। তো এগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো এইটা স্বাভাবিক হইতে নিম্নে 1-2 মাস লাগবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু 12 এর ছাত্রদেরকে বলছি যে তোমরা কোনোভাবে বা ওদের ব্যাপারটা শুধু আমরা রাখছি, আর বাকিগুলো নিয়ে আমরা এখনো কোনো মানে কথাবার্তাই হয়নি বা হওয়ার মতো পরিস্থিতি হয়নি। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। বেলা 1:30টার দিকে বার্ন ইউনিটে মারা যান আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। এর আগে গত রাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফির। শরীরের 95% পুড়ে গিয়েছিল নাফিরের। এর আগে সোমবার রাত 3টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরের 90% দগ্ধ হয়। স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বুলেটিনে জানানো হয় এখনও শনাক্ত করা যায়নি 6টি মরদেহ। তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পাঠানো সবশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 33 জনের। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 163 জন। এদিকে দগ্ধদের চিকিৎসা পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে কার্যক্রম শুরু করেছেন। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত তাসনুবা। সরাসরি যেতে চাই তার কাছে। রিফাত, সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন কিছু জানতে পেরেছেন কিনা, বিশেষ করে যারা আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন? সামিয়া, দেখেন, এখানে আসার পর সবশেষ যে একটি তথ্য আমাদের কাছে এসেছে সেটি হলো আরেকজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা আগে তিনি মারা গিয়েছেন, এমন একটি খবর আমরা পেয়েছি। যদিও এখনও ভেতর থেকে সেই শিক্ষার্থীর নামটি বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভেতর থেকে যতটুকু, যেহেতু আমরা সাংবাদিকরা আজকে ভেতরে প্রবেশ করতে পারছি না চিকিৎসার স্বার্থে, চিকিৎসা যেন সুষ্ঠু হয়, এবং আপনি জানেন যে দগ্ধ যারা রয়েছেন তারা খুব সেন্সিটিভ হয়ে থাকেন, তাই বাহির থেকে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে কয়েকজন স্বেচ্ছাসেবক আমাদেরকে যতটুকু জানিয়েছেন তার নাম মাহাতাব হতে পারে। একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে এসেছে তারা কিন্তু সকালে পৌঁছেছেন এবং তারা বার্ন ইউনিটের পরিচালক থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে মিটিং করেছেন, তাদের সাথে বৈঠকে বসেছেন, এবং বৈঠকে তারা যতটুকু আমরা জানতে পেরেছি তারা আশ্বাস দিয়েছেন শুধুমাত্র বার্ন ইউনিটের যারা আছেন শুধুমাত্র তারা নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেসব শিক্ষার্থী এবং এই ঘটনায় দগ্ধ যারা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছেন, তাদের চিকিৎসার ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন, এবং তারা বলেছেন প্রয়োজনে তারা কিন্তু এই ধরনের তাদের চিকিৎসার জন্য তারা অংশগ্রহণ করবেন, তাদেরকে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করবেন, এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। এবং যদি আমি বলি যে এখানে বৈঠকের বিষয়টি সম্পর্কে যদি বলি যে এখানে এখনো বৈঠক হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে দুপুর 2:30 থেকে 3টার মধ্যে একটি ব্রিফিং করার কথা রয়েছে। ব্রিফিংয়ের আমরা যতটুকু বুঝতে পারছি যে তারা যেহেতু এখানে বার্ন ইউনিটে যারা রয়েছেন তাদের পর্যবেক্ষণ করেছেন সেসব রোগীদেরকে, তাই তাদের কত শতাংশ পুড়েছে, তাদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বার্নে অর্থাৎ কোনো মানুষ যখন পুড়ে গেলে তাকে তার ধাপে ধাপে একটি চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ গতকাল যে চিকিৎসাটা দেওয়া হয়েছে আজকে তার চিকিৎসার ধরনটা কিছুটা ভিন্ন হবে, কারণ সে পরিবর্তিত হতে থাকে। তো সেভাবে চিকিৎসা পদ্ধতি চালানো হচ্ছে। আজকে কি চিকিৎসা সেবা দেওয়া হবে, পরবর্তীতে কি
ব্যবস্থা না হবে এই বিষয়গুলো জানানো হবে। আর একটি কথা জানিয়ে রাখি, আপনারা জানেন যে এখন পর্যন্ত 6 জনকে শনাক্ত করা যায়নি। সেই 6 জনকে যেন শনাক্ত করা যায়, তাই তাদের পরিবারের কাছ থেকে নমুনা সংগ্রহের কাজটি কিন্তু সিআইডি করে যাচ্ছে। তো এই কিন্তু ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সামিয়া। রিফাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিজের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না দাবি করে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, সরকার চাইলে তাকে সরিয়ে দিতে পারে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এমন কথা জানান তিনি। এ সময় তিনি জানান, 22 ও 24 জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া FT7 BGI মডেলটি পুরনো হলেও এয়ারক্রাফটটি নতুন। তবে দুর্ঘটনার হার বেশি হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রয়েছে। FT7 BGI মডেলটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি করে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। হস্তান্তর করা হয় 2013 সালে। এই সিরিজের সবচেয়ে আধুনিক এবং সবশেষ সংস্করণ FT7 BGI। এর পরপরই J7 এবং F7 সিরিজের বিমান তৈরি বন্ধ করে দেওয়া হয়। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে FT7 BGI মডেলের ফাইটার বিধ্বস্তের পর আবারও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ফাইটার হিসেবে এই সিরিজ খুবই নিরাপদ হলেও প্রযুক্তিগত দিক থেকে পুরনো। কোনোভাবেই কোনো এয়ারক্রাফটের যদি টেকনিক্যাল থাকে, সেটা নিয়ে কিন্তু কেউ উড়তে যায় না, সেটা মিলিটারি ফ্লাইট হোক বা কমার্শিয়াল ফ্লাইট হোক। তো যারা এটা নিয়েই করছি যে না এটা ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট গেছে, এটা স্বীকার করবো না। এয়ারফোর্স তো অবশ্যই এটা করবেই না, একটা ত্রুটিপূর্ণ জাহাজ এয়ারক্রাফটে, এবং তাও আবার একটা প্রশিক্ষণের থেকে পাঠাবে না। এটা সত্য যে এটা অনেক পুরনো আমলের এয়ারক্রাফট। আমাদের যে কালকের ঘটনাটা ঘটলো, এটার জন্য কিন্তু আমাদের অতীতে যারা ক্ষমতায় ছিল, আমরা বর্তমানে যারা আছে, আমাদের কিন্তু একটা নিজেদের প্রশ্ন করতে হবে যে আমরা কি এর দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারি। ফাইটার এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট রেট সব থেকে বেশি, কারণ এটা ফ্লাই করে অনেক এমন কিছু এক্সারসাইজ আমরা করি যেটা অন্য প্লেন করবে না, হেলিকপ্টার দিয়ে হবে না বা ট্রান্সপোর্ট প্লেন দিয়ে হবে না, বেসামরিক বিমান তো করবেই না। আপনাকে অনেক নিচে যেতে হবে, অনেক ম্যানুভার্স করতে হবে, যেগুলো অনেক কঠিন। তো সেই জন্য অ্যাক্সিডেন্ট রেট ফাইটার্সের সবসময় বেশি হয়। বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তারা বলছেন, আধুনিকায়নের তাগিদ দিলেও কোনো সরকারি উদ্যোগ নেয়নি, তাই ভরসা এই সেকেন্ড জেনারেশনের ফাইটার। বিমান বাহিনী প্রস্তাবনা পাঠিয়েছে সরকারের কাছে, কিন্তু সরকার সেগুলো কিন্তু মূল্যায়ন করেনি অথবা সেগুলো বাস্তবায়ন করেনি, যেটা আমাদের প্রয়োজন ছিল। একটা মডার্ন এয়ারফোর্সের জন্য আমাদের এখন 4th 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট থাকা অত্যন্ত জরুরি আমি মনে করি। প্রাথমিক স্তরের যে সেকেন্ড জেনারেশন ফাইটার, সেটা নিয়েই এখন, সেটাই আমাদের ব্যাকবোন। আমরা ইউরো ফাইটারের কথা শুনেছি, আমরা সুখোয়ের কথা শুনেছি, MiG-29-এর অ্যাডভান্স ভার্সনসও হতে পারত। তো যেগুলো হয়তো হয়নি, কারণ ফান্ডের অভাবে হতে পারে বা প্রায়োরিটিস। আমরা যেভাবে দুর্ভাগ্য, মানে আমি বলবো যে আমরা যেভাবে গত অন্তত 20-25 বছর আর্মি এবং নেভির যেভাবে উন্নয়ন হয়েছে, এয়ারফোর্স কেমন যেন একটা বৈমাতৃ সুলভ বৈষম্যের শিকার হয়েছে বলে আমার মনে হয়। মাইলস্টোনে বিধ্বস্তের ঘটনা সতর্ক বার্তা উল্লেখ করে এই এভিয়েশন বিশেষজ্ঞ বলেন, 1988 সালেই বিমান বাহিনীর বেসকে রাজধানী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এখান থেকে ট্রেনিং ফ্লাইট বন্ধ করারও পরামর্শ তার। আমাদের এই ঝুঁকিপূর্ণ ফাইটার উড্ডয়নটা করা সমীচীন কিনা, এই প্রশ্ন আমাদের রাখতে হবে। আমরা প্রেসিডেন্ট এরশাদকে যত গালাগালি করি একনায়ক হিসেবে, করাপ্ট হিসেবে, কিন্তু এই ভদ্রলোক কিন্তু 1988-এ এই বিমান ঘাঁটিটা এখান থেকে সরানোর জন্য পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমরা গত 40 বছরে কি করেছি?
টেকনিক্যাল বিষয় নিয়ে সঠিক তথ্য না জেনে যে কাউকেই বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তাদের। আমি জানি না কি কারণে এই দুর্ঘটনাটা ঘটছে, এটা কি টেকনিক্যাল না অন্য কিছু। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের সভা। 10 মিনিটের জন্য বাম দলগুলো ওয়াকআউট করে। দলগুলোর প্রতিনিধিরা অভিযোগ করেন, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিস্ট আমলের মতো আচরণ করেছে বলেও অভিযোগ করা হয়। প্রতীকী ওয়াকআউট শেষে পরবর্তীতে সভায় যোগ দেন তারা। নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যাপাল নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠক চলছে। কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছে এটা প্রতীকী 10 মিনিটের জন্য। আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের কার্যক্রম শুরু করতে চাই। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে অনেক সমস্যা কমে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে কথা জানান। জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংকট দেখা দিলেই সরকার রাজনৈতিক দলকে ডাকে আর সরকারকে সহযোগিতার জন্য যায় বিএনপি। বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব, তাদের মধ্যে ইগো কাজ করে। সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় এ দাবি করেন তিনি। এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সার্জিস আলম বলেন, বিচার ও সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের আর কিছু ভাবার দরকার নেই। এ সময় বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নেতারা। বিরতি দিয়ে আজ আবার পদযাত্রা শুরু করেছে এনসিপি। চাঁদপুরের কর্মসূচি শেষে পদযাত্রা যাবে কুমিল্লায়। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে, সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা স্পষ্ট করে ঘোষণা দেই, আমাদের অনেক মত থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। নাটোরের বড়াই গ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে 6 জন আহত হয়েছেন আরও 2 জন। সকাল 10:30টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত সবাই মাইক্রোবাসের যাত্রী, তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় নিশ্চিত করা যায়নি। বুধবার সকালে কুষ্টিয়া থেকে 8 জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার দিকে আসছিল। 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে নাটোর থেকে আসা একটি ট্রাক তার লেন অতিক্রম করে মাইক্রোবাসটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই 4 নারীসহ 5 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যান। নিহত 6 জনের মধ্যে 4 জন নারী ও 2 জন পুরুষ। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জের খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন চিকিৎসার জন্য। 8 জনের মধ্যে অলরেডি 6 জন অলরেডি স্পটে নিহত হয়ে, একজন মানে 5 জন স্পটে নিহত হয় আর একজন মেডিকেলে যায় মারা যায়। ট্রাক ড্রাইভারদের সমস্ত ড্রাইভারদের সতর্ক করা উচিত যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মূলত মাইক্রোবাসটি তার লেনেই ছিল, ওই ট্রাকটি তার লেন থেকে এই লেনে এসে বাড়ি বাচ্চা শিশুটাই সবার বয়স্ক মহিলার সবাই 4 জন মহিলা। ঘটনাস্থলে 5 জন মারা যায় এবং হসপিটালে 1 জন সহ মোট 6 জন ব্যক্তি মারা যায় এবং গাড়িতে যে 8 জন ছিল তার মধ্যে 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সুনামগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি সুনামগঞ্জ শহরে, ঠিক সুরমা নদীর পাড়ে একটি মৎস্য কেন্দ্রে আছি। মৎস্য অবতরণ কেন্দ্র, যেটা রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে মাছ এসে এখানে বিক্রি হয় পাইকারি ধরে এবং এই বাজার থেকে বিভিন্ন অঞ্চলে যায় বা বিভিন্ন হাটে যায় বিক্রির জন্য এখানে। কিন্তু আমরা জানতাম যে বাংলাদেশে 260 প্রজাতির যে মাছ পাওয়া যায় এর মধ্যে বেশিরভাগ প্রজাতির মাছই হয় সুনামগঞ্জে। বিশেষ করে সুনামগঞ্জের যে মিষ্টি সুস্বাদু পানি এবং বৃষ্টির পানি যে সুস্বাদু মাছগুলো এখানে বিক্রি হয়, কিন্তু আমরা এখানে জেনেছি এখন সেই পরিমাণ মাছ আর পাওয়া যায় না। তো এই সুনামগঞ্জের হাওরে মাছ না পাওয়ার কি কারণ মনে করছে না? কারণটা আমি মনে করতেছি যে ছোট মাছটা মাইরে ফেলায়, যে সময় মাছটা বড় হইবার কথা এই সময় মাছটা বড় হওয়ার জন্য দেয় না। এরপরে বিলের মধ্যে যে ধরনের মনে করেন নিয়ন্ত্রণ রাখা দরকার সেই ধরনের পদক্ষেপ মৎস্য মন্ত্রণালয় থেকে নেওয়া হয় না। বিলের মধ্যে যে কিছু কিছু বিল আছে যে বিলের মধ্যে পানি থাকা অবস্থায় সেটা শেষ করতে হয়, কিন্তু এখন বর্তমানে যারা নিয়ে আসে তারা বিলে শুকাইয়ে মেরে দেয়, যার কারণে মাছের বীজ পর্যন্ত তারা মেরে ফেলে। এই ধরনের এই বিষয়টা সরকার এই দিকে নজর দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হলে। আমি জানতে চাইবো যে হাওরের মাছ হারিয়ে গেছে কিন্তু এখন চাষের মাছ বিক্রি হচ্ছে, তো সুনামগঞ্জের যে ঐতিহ্যটা হারিয়ে গেছে, তো আপনি একজন মাছ ব্যবসায়ী হিসেবে এটা কিভাবে দেখছেন? আমাদের সুনামগঞ্জের অবস্থানটা হলো বিভিন্ন টাইমে বন্যা হয়, যেমন 22-এর বন্যা, 20-এর বন্যা, ক্ষতিগ্রস্ত হওয়াতে চাষের মাছটা খুব কম হচ্ছে। আর হাওরের মাছটা এই বছর যেহেতু মেঘ বৃষ্টি না হওয়াতে হাওরের মাছও কম আছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু হাওরের মাছ কিছু আসছিল অবশ্য, যেহেতু পাইকারি বাজার সেগুলো পাইকারি দরে বিক্রি প্রায় শেষ হয়ে গেছে। আপনি তো দেশি মাছ বিক্রি করছেন, হাওরে মাছ বিক্রি করছেন, তো এখন মাছ কম কেন আপনার কি মনে হচ্ছে? এখন মাছ কমের কারণ হচ্ছে পানির দিকে কম হয়েছে, লাউ শুকায় যেতেছে, এগুলো দেশি মাছ কম, মাছ বড় হইতে পারে নাই, জায়গাতেই মরে যেতেছে। মানে আমরা সবকিছু ঐতিহ্য আমরা হারাতে বসেছি। আসলে দিন দিন যে মাছের ঐতিহ্য সুনামগঞ্জের সেটা যেমন নষ্ট হয়ে গেছে, তার পাশাপাশি এখানে যে হাওরের যে একটা সুনাম ছিল, সারা বাংলাদেশে যে সুনামগঞ্জের সুনাম ছিল সেটিও হারিয়ে গেছে। আসলে হাওরের মাছ যে হারিয়ে যাওয়ার কারণ এখানে যারা মাছ ব্যবসায়ী তারা সেটি বলছিলেন। আমরা যাব এখানকার জেলা প্রশাসক, তাদের কিছু করণীয় আছে কিনা, বিশেষ করে যে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারে সেটি তারা আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস এই ছিল আমার কাছে এখানে। পরবর্তীতে আমরা অন্য কোথাও যাব, অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ইসরায়েলের অভিযানে বিপর্যস্ত গাজা উপত্যকায় খাদ্য সংকট এখন ভয়াবহ। অনাহারে প্রতিদিনই মৃত্যু হচ্ছে গাজাবাসীর, সেই সঙ্গে হামলায় প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। 24 ঘন্টায় হামলায় 77 জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। এদের মধ্যে ত্রাণ প্রত্যাশী 5 জন রয়েছেন। নিহতদের মধ্যে 6 সপ্তাহ বয়সী এক নবজাতকও রয়েছে। আহত হয়েছে আরও 376 জন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজার শিশুদের মধ্যে পুষ্টিহীনতার মাত্রা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে। ইউনিসেফের মতে দীর্ঘদিনের খাদ্য ঘাটতি, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে হাজার হাজার শিশু এখন মৃত্যুর মুখে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।